বাবা সত্যি। ভাইয়া তুমি এই কথাটা আগে কেন বলনি? আরে আমিও তো একটু আগেই জেনেছি। জিমিনকে বলে দে ও যেন সময় করে নেয়। ভি বলল, ওটা নিয়ে তুমি চিন্তা করো না, জিমিন যেখানেই থাকুক ঠিকই চলে আসবে। হবি ওপ্পা আসবে 3 দিন বাদে। সেই খুশিতে আমার সময় কিছুতেই কাটছিল না। পরদিন সকালে আমরা আবার মেঙ্গু হসপিটালে গেলাম। মিস জয় এবং কয়েকজন নার্স রিসেপশনে বসে এফএম শুনছিলেন। রোগীদের নিয়ে এত কাজের মাঝে একটু গান বাজনা শোনারও প্রয়োজন আছে। রেডিওতে তখন বয় উইথ লাভ গানটা চলছিল, সবে শেষ হয়েছে। সঙ্গে সঙ্গে ওপার থেকে রেডিও জকির ভয়েস ভেসে এলো, হেই লিসনার্স, তুমি শুনছো মিড ডে মস্তি, আমি আজ কুকি তোমার সঙ্গে। এখন সময় হয়ে গিয়েছে সিক্রেট কলের, তাই ঝটপট করে কল করে তোমার প্রিয় মানুষটার কাছে তোমার সিক্রেট মেসেজ পাঠিয়ে দাও। 22822282 ইজ দ্য নাম্বার। আপাতত ছোট্ট একটা বিরতি, আর তোমাদের জন্য দুটো দারুণ গান, তার উপরে তোমাদের প্রিয় মানুষের মেসেজ। দেখা যাক আজ কে কাকে কি মেসেজ দেয়। ভিকে দেখলাম মিটমিট করে হাসছে জেকের কথা শুনে। নার্স জয়ী আমাদের দেখে এগিয়ে এলেন। ভি বলল, মিস্টার জংয়ের সাথে দেখা করা যাবে? আবার একটু রিস্ক হয়ে যাবে না? তদন্তের খাতিরে রিস্ক একটু নেওয়া যেতেই পারে। আপনাকে একটি কথা বলি স্যার, ও যে কথাগুলো আপনাকে বলেছে সেগুলো কি আপনি বিশ্বাস করেছেন? ওর মাথার ঠিক নেই, তাছাড়া ও সারাক্ষণ ঘরবন্দি থাকে, ও কিভাবে জানবে? সেটাই তো কথা নার্স জয়ী, আপনার বোধ হয় খেয়াল নেই যে পেশেন্ট জংয়ের ঘরে একটি জানালাও রয়েছে, সেখান থেকে পরিষ্কারভাবে খুনের দৃশ্য দেখা যেতে পারে। নার্স জয়ী এর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ঢোক গিলে বললেন, দেখা গেলেও ও যা দেখেছে হুবহু তাই আপনাকে বলবে ভেবেছেন? ওর মাথার ঠিক নেই, যা খুশি তাই বলতে পারে। আপনি যেন একটু বেশি উত্তেজিত হয়ে যাচ্ছেন নার্স জয়। আমার পেশেন্টকে না খেপিয়ে আপনি অন্যভাবে তো তদন্ত করতে পারেন মিস্টার। এমনিতেই ওর মাথা ঠিক নেই, এসব মনে করিয়ে ওকে আরো অসুস্থ করার পারমিশন আমি আপনাকে দিতে পারবো না। আমি কোন পদ্ধতিতে কাজ করব সেটা আমাকে ভাবতে দিন, নাকি আপনি ভয় পাচ্ছেন? আমি কিসের ভয় পাবো? কেন, আপনার বিরুদ্ধে প্রমাণ জোগাড় হয়ে যাবে সেই ভয়? আপনি বলতে চাচ্ছেন আমি খুনটা করেছি? এটাই স্বাভাবিক নয় কি? আমি কেন করব? ডক্টর হানকে খুন করে আমার কি লাভ? সবচেয়ে বেশি লাভ তো আপনারই ডক্টর চই। সেটা কিরকম? ডক্টর হানের অবর্তমানে ওনার পজিশনটা আপনার। হাসালেন মিস্টার কিম। ডিটেকটিভ হতে গেলে সবাইকে সন্দেহ করতে হয়, আর আপনার এরকম আচরণই আপনাকে সন্দেহ তালিকার প্রথমে এনে দিচ্ছে। তাই আর বাড়াবাড়ি না করে জংয়ের সঙ্গে দেখা করার অনুমতিটা দিয়ে দিন। অবশেষে নার্স জয়ী অনুমতিটা দিয়ে দিলেন, কিন্তু ওনার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। শেষ অবধি আশাহত হতে হলো, কারণ পেশেন্ট জংয়ের রুমে ঢুকে দেখলাম উনি ঘুমাচ্ছেন। নার্স জয়ী অনেকটাই নিশ্চিন্ত অনুভব করলেন, সেটা আমাদের দৃষ্টি এড়াল না। বিয়ের কপালে ভাঁজ পড়েছে, তার মানে এখানে কিছু একটা ঘাপলা আছে। ফেরার আগে চার্লির সঙ্গে দেখা করে এসেছিলাম। প্রথম দিন তাকে অতটা বোঝা না গেলেও আজ সে অনেকটাই অসুস্থ। চার্লিকে এভাবে দেখে অনেক কষ্ট লাগছিল। আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম ডক্টর হানের পরিবারের কাছে। পরিবার বলতে ওনার এক ছেলে ও এক মেয়ে, দুজনেরই বয়স সমান সমান। স্ত্রী বছর 3 আগেই গত হয়েছেন। রোজে অর্থাৎ ডক্টর হানের মেয়ে, তিনি ফ্যাশন ডিজাইনার, 5 বছর হলেও চাকরি করছেন। ছেলে রবার্ট ডাক্তারি পড়ছে, এখনো শেষ হয়নি। ভি জিজ্ঞাসা করলো,
আপনাদের কি ধারণা কে করতে পারে এই কাজ? রোজি বলল, এভাবে তো কারো ওপর সন্দেহ করা যায় না। তাছাড়া বাবার সঙ্গে কার কি হচ্ছে না হচ্ছে সেগুলোও আমরা জানি না। উনি খুব কম সময় বাড়িতে আসতেন, তাই ওই রকম ধরনের কোনো কথাই আমাদের সাথে হয়নি কখনো। তবে আমার একটা বিষয় খটকা লাগছে, সেটা হলো মাস চারেক আগে একদিন বাবা অনেক ক্লান্ত হয়ে বাড়িতে ফিরেছিলেন, অনেকটা চিন্তিত। জিজ্ঞাসা করতে উনি বললেন, তোর সাথে কি করে বলি রে মা? কি হয়েছে তুমি আমাকে বলো। তোকে বলা ঠিক হবে? সব ঠিক হবে, তুমি বলো। সেদিন দেখলাম একটা 8-9 বছরের একটা বাচ্চা ছেলে সব থেকে গুটকা কিনে খাচ্ছে। বললাম, বাবা তুমি এই জিনিস কিনছো কেন? কে কিনতে বলেছে? সে আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে আমার চোখের সামনে প্যাকেটটা কেটে গালে পুরোটা ঢেলে দিল। আমি বললাম, বাবা এ জিনিস ছোটদের জন্য নয়, এমনকি বড়দেরও খেতে নেই, এটা খুবই খারাপ জিনিস। আমার কথা কোনো ভ্রুক্ষেপ না করে বাচ্চাটা আমার সামনে দিয়ে কট কট করে চলে গেল। আমি দোকানদারকে বললাম, বাচ্চাদের কাছে এইসব বিক্রি করছো? পুলিশ ধরলে তোমার জেল হয়ে যাবে। দোকানদার বলল, আমি বুঝতে পারিনি যে ও নিজের জন্য নিয়েছে। প্লিজ ডক্টর, আপনি কিছু করবেন না, আমি এবার থেকে পরোক্ষ করে সেল করব। ভাবলাম বেচারা দোকানদার, তাই আর তাকে কিছু না বলে আমি বাচ্চাটাকে খুঁজতে লাগলাম। কিন্তু ততক্ষণে সে কোথায় চলে গেছে আর খুঁজে পেলাম না। দরকারে বেরিয়েছিলাম, পেশেন্ট ফেলে রেখে বাইরে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, তাই হসপিটালে চলে গেলাম। গতকাল বিকালের দিকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ একটা গলির মধ্যে থেকে কিছু আওয়াজ শুনতে পেয়ে গিয়ে দেখি সেই বাচ্চাটা। চিনতে অসুবিধা হয়নি, সাথে 16-17 বছরের আরও দুটো ছেলে ড্রিঙ্কস করে উল্টে পড়ে আছে। বড় দুটোর পরনে স্কুল ড্রেস, কাঁধে ব্যাগ। আমার সঙ্গে একজন নার্স ছিল। ওদের নিয়ে হসপিটালে এনে সুস্থ করে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিলাম। ওদের প্যারেন্টসদের ঠিকানা চাইলাম, কিছুতেই দিল না। ওদের ব্যাগের ভেতরও কিছু পাওয়া গেল না যাতে গার্ডিয়ানদের সাথে কন্ট্যাক্ট করা যায়। ওদের ছেড়ে দেওয়ার পর নার্স চৈকে সব দায়িত্ব দিয়ে আমি নিজেই ওদের পিছু নিলাম। অন্য কারো উপর ভরসা করতে পারিনি। ভবিষ্যৎ প্রজন্ম ভয়ঙ্কর দিকে এগোচ্ছে। আমি ওদের পিছু নিয়েছি, এটা বোধহয় ওরা বুঝে গিয়েছিল। ওরা আবার যে ওই গলির মধ্যে ঢুকলো। আমি গলিতে প্রবেশ করতেই মাথায় প্রচণ্ড বাড়ি খেয়ে সেখানেই অজ্ঞান হয়েছিলাম। জ্ঞান হতে দেখি অন্ধকার গলির মধ্যে শুয়ে আছি। উঠে এখানে চলে এলাম। আজ আর হসপিটালে যাব না, নার্স চই সব সামলে নেবে। তখন ব্যাপারটা ভালোভাবে নিইনি। বাচ্চাগুলো বাবা মাকে প্রচণ্ড ভয় করে, যার কারণে বাবাকে থামাতে তারা এমন অসৎ উপায় অবলম্বন করেছে। কিন্তু ওরা বাবার সঙ্গে শেষ পর্যন্ত এমন করবে বলে আমার মনে হয় না। আপনি সন্দেহজনক জিজ্ঞাসা করেছেন, তাই আমার যা জানা আছে আপনাকে বলে দিলাম। আমি শুধু আমার বাবার খুনিকে চাই, মিস্টার ভি। ভি এবার বলল, আচ্ছা প্রথম দিন ছোট বাচ্চাটি যে সব থেকে গুটখা নিয়েছিল সেটা কোন দোকান আপনার বাবা বলেছিল? না, তখন অত গুরুত্ব দেইনি। ইস, আপনারা চিন্তা করবেন না, খুনি ধরা পড়বেই। এই বলে আমরা চলে এলাম। বাইরে বেরিয়ে ভি বলল, হবি হিউম কবে আসছে? পরশু। আচ্ছা তুই ফিরে যা, আমার একটা কাজ আছে। বাড়ি ফিরে দেখলাম ইয়ংদান আমাকে দেখে ঘন ঘন লেজ নাড়ছে। আমি ওকে কোলে নিয়ে বললাম, খিদে পেয়েছে শোনা? ও জিভ দিয়ে আমার গালটা চেটে দিল। রাত বাড়ছে, বিয়ের দেখা নেই। ভাইয়া কাগজপাতি নিয়ে টেবিলে বসে কাজ করছে। কোথা থেকে একটা হানি বি ঘরে ঢুকে পড়েছে। ইয়ন্তানকে দেখলাম
ও মৌমাছিটার সাথে বেশ মজা করে খেলা করছে। হঠাৎই ভিয়ের ফোন এলো। শোন, আমি আজ ফিরবো না, তোকে একটা কাজ দিচ্ছি। কাল সকালে মিঙ্গু হসপিটালে চলে আসিস, ওখানেই দেখা হবে। আমার আসতে দেরি হলে তুই বসে থাকবি না, যেই নার্স চইকে জব্দ করে পেশেন্ট জংয়ের সাথে দেখা করার ব্যবস্থা করে নিবি। ওকে? ওকে। মনে থাকবে আমি যা বলেছি? মনে থাকবে। সকাল হতেই রওনা দিলাম মিঙ্গু হসপিটালে। আগের দিনের মতো আজও এফএম চলছে, তবে এখন রেডিও জকি হিসেবে অন্য কেউ একজন আছেন। জাংকুকের শো থাকে মূলত 11টা থেকে 2টোর মধ্যে। এখনও 11টা বাজতে দেরি আছে। রিসেপশনে নার্স চইকে দেখলাম না, পেশেন্ট জং এর রুম বন্ধ। আমি এদিক সেদিক নার্স চইকে খুঁজতে লাগলাম। একটা কথা কাটাকাটির শব্দ আসছে। এগিয়ে গিয়ে দেখি নার্স চই একজন পেশেন্টকে খুব বকা বকছেন। কতবার বলেছি আপনাকে এদিকে ওদিকে ঘুরবেন না, স্থির হয়ে শুয়ে থাকুন। এই ঠিক করে বলুন তো, আপনারও কি মাথার সমস্যা আছে? মাথার সমস্যা হবে কেন? এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারি না, দম বন্ধ হয়ে আসে আমার। লক্ষ্য করলাম এই লোকটাকে ভীষণ চেনা চেনা লাগছে। কোথায় দেখেছি মনে পড়ছে না। বয়স 50-এর কাছাকাছি, তবে শরীর একদম ফিট। নার্স বললেন, হালকা ডায়রিয়া হয়েছে, ওষুধগুলো সব খেয়েছেন? যা দিয়েছি, কালকের মধ্যে ছুটি হয়ে যাবে। কথাটি বলতে বলতেই নার্স চই পিছন ফিরে তাকাতেই আমাকে দেখতে পেলেন। গুড মর্নিং মিস। গুড মর্নিং। কিছু মনে করবেন না, আমি আজকে আবার একটিবার মিস্টার জংয়ের সঙ্গে দেখা করতে চাই। ডিটেকটিভ কিম আসেনি আজ? আপনি একা এলেন যে? উনি এসে পড়বেন সময় হলে, আপাতত আমিই ইনভেস্টিগেট করব। আপনাদের কতবার বলেছি রোগীদের এভাবে জ্বালাবেন না। আচ্ছা, আপনি একটু বাইরে আসুন, আপনাকে কিছু জিজ্ঞাসা করার ছিল। আবার কি? আচ্ছা, ওই দুজনকে দেখে আসছি। নার্স চই রোগী দেখতে শুরু করলেন। আমি সেখানেই দাঁড়িয়ে আছি। যে পেশেন্টটিকে চেনা চেনা লাগছিল তার দিকে তাকিয়ে আমি মনে করার চেষ্টা করছিলাম যে তাকে কোথায় দেখেছি। অমনি আমাকে অবাক করে দিয়ে লোকটা আমার দিকে ফিরে চোখ টিপ মারল। এমন অসভ্য পেশেন্ট আমি জীবনে দেখিনি। আমি ওখান থেকে চলে আসছিলাম, তখনই লোকটা কান ফাটানো শব্দে হ্যাকচো করে উঠল। ঘরে যতগুলো পেশেন্ট ছিল ভয়ে তারা আঁতকে উঠল। পাশের রুম থেকে কয়েকজন ছুটে এসেছে দেখতে। নার্স চই বললেন, এ বাবা, কোনো লাগাম নেই, সর্বনাশ। এতক্ষণে আমার আর বুঝতে বাকি রইল না যে লোকটা আসলে কে, তাকে এত চেনা চেনা কেন লাগছিল। আর্মি, তোমরা এতক্ষণে নিশ্চয় বুঝে গিয়েছো লোকটা কে হতে পারে। বলো, লোকটা আসলে কে?